হুম একবার ভেবে দেখুন তো বিষয়টা আসলে কতটা অদ্ভুত। মানে আমরা দিনের পর দিন অন্য কারো স্বপ্ন পূরণের জন্য বা ধরুন অন্য কারো ব্যবসা দাঁড় করানোর জন্য নির্দ্বিধায় ৮ থেকে ১০ ঘন্টা হাড়ভাঙ্গা খাটুনি দিয়েই যাই। হ্যাঁ, তা তো বটেই। এটা তো আমাদের প্রতিদিনকার জীবনের রুটিন। ঠিক, কিন্তু নিজের কোনো একটা স্বপ্ন, মানে নিজের একটা উদ্যোগ বা একদম ব্যক্তিগত কোনো ডিপ ওয়ার্ক প্রজেক্ট শুরু করার জন্য দিনে মাত্র ১৫টা মিনিট বের করতে গেলেই আমাদের মনে হয় যেন দম বন্ধ হয়ে আসছে। একদম। খুব পরিচিত একটা দৃশ্য। তো কেন এমন হয়? এটা কি শুধু সময়ের অভাব, নাকি এর পেছনে আম, গভীর কোনো মনস্তাত্ত্বিক জটিলতা কাজ করে? আজ আমরা এই পুরো বিষয়টা নিয়ে একটা ডিপ ডাইভ করতে যাচ্ছি। এবং আজকের আলোচনার সোর্সগুলো কিন্তু দারুণ ইন্টারেস্টিং। হ্যাঁ, আজ আমরা মূলত ঘাটাঘাটি করব ড্যান কোয়ের অত্যন্ত জনপ্রিয় একটা ইউটিউব ভিডিও ট্রান্সক্রিপ্ট নিয়ে, যেটার নাম হলো চেঞ্জ ইয়োর লাইফ ইন 6 মান্থস, মাই ডিপ ওয়ার্ক রুটিন। ঠিক বলেছেন। আর আজকের এই ডিপ ডাইভের মূল মিশনটা হলো খুব শান্তভাবে এটা বিশ্লেষণ করা যে কিভাবে আমাদের ভবিষ্যৎ পরিচয়কে, মানে ফিউচার আইডেন্টিটিকে, বর্তমানের প্রতিদিনকার কাজের ফিল্টার হিসেবে ব্যবহার করা যায়, যাতে তথ্যের এই বিশাল গোলকধাঁধায় আমরা আমাদের লক্ষ্যটা ঠিক রাখতে পারি। ঠিক আছে, বিষয়টা তাহলে একটু খুলে বলা যাক। মানে আমি ভাবছিলাম, যদি কেউ অন্যের স্বপ্ন পূরণের জন্য দিনে ৮ ঘন্টা কাজ করতে পারে, তবে নিজের স্বপ্ন পূরণের জন্য কেন ১ ঘন্টাও দিতে পারবে না? সমস্যাটা কোথায়? বিষয়টা সত্যিই খুব ভাবনার। আমরা তো সাধারণত মনে করি প্রোডাক্টিভিটি মানেই হলো টাইম ম্যানেজমেন্টের কোনো জাদুকরী কৌশল। কিন্তু ড্যানকো সম্পূর্ণ ভিন্ন একটা দৃষ্টিকোণ থেকে সমস্যাটাকে দেখেছেন। আচ্ছা, সেটা কিরকম? তার মতে, কেউ যদি বুঝতে না পারে যে সে ভবিষ্যতে আসলে কি হতে চায়, তবে আজ কোন কাজটা তার জন্য জরুরি সেটা নির্ধারণ করা প্রায় অসম্ভব। মানে সবকিছুর শুরুটা হবে আপনার নিজের পরিচয় বা আইডেন্টিটি থেকে। হুম, এই জায়গাটাতেই আমার সবচেয়ে বেশি খটকা লেগেছে। মানে আমরা সবাই তো জানি আমরা ভবিষ্যতে কি হতে চাই, তাই না? কেউ হয়তো একজন সফল লেখক হতে চায়, কেউ নিজের একটা স্টার্টআপ দাঁড় করাতে চায়। ভবিষ্যৎ নিয়ে তো আমাদের কল্পনার কোনো শেষ নেই। হ্যাঁ, কল্পনা তো সবাই করে। কিন্তু সেই কল্পনার সাথে আজকের এই ধরুন সোমবার সকালের কাজের কি সম্পর্ক? মানে স্বপ্ন দেখা এক জিনিস, আর সকালে উঠে ল্যাপটপ খুলে কাজ শুরু করা তো একদমই আরেক জিনিস। ঠিক এখানেই আসে ফিউচার আইডেন্টিটি বা ভবিষ্যতের পরিচয়ের ধারণাটি। ড্যানকো বলছেন, ভবিষ্যৎ নিয়ে শুধু বসে বসে কল্পনা করলেই হবে না, সেই আদর্শ ভবিষ্যৎকে টেনে একেবারে বর্তমানে নিয়ে আসতে হবে। আচ্ছা, মানে ভবিষ্যৎকে বর্তমানে নিয়ে আসা? হ্যাঁ, ধরুন কেউ ভবিষ্যতে নিজেকে একজন প্রতিষ্ঠিত লেখক হিসেবে দেখতে চায়। তার কল্পনা অনুযায়ী ওই ভবিষ্যতের মানুষটি প্রতিদিন সকালে ২ ঘন্টা করে লেখে। এখন সে যদি ভাবে যে যখন আমি বড় লেখক হব তখন থেকে রোজ ২ ঘন্টা করে লিখব, তাহলে ওই ভবিষ্যৎ কিন্তু কখনোই আসবে না। ও আচ্ছা, মানে ওই ভবিষ্যতের জন্য অপেক্ষা করা যাবে না। একদমই না। তাকে আজ এই মুহূর্ত থেকেই ওই ভবিষ্যতের পরিচয়ে বাঁচতে শুরু করতে হবে। সেটা হয়তো ২ ঘন্টার জায়গায় মাত্র ১০ মিনিট বা ১৫ মিনিট হতে পারে, কিন্তু তার কাজের ধরনটা ওই ভবিষ্যৎ পরিচয়ের সাথে মিলতে হবে। তার মানে প্রতিদিনের ছোটখাটো কাজের সিদ্ধান্তগুলো ওই ভবিষ্যতের লেন্স দিয়ে নিতে হবে। কিন্তু মানে আমি তো চাইলেই কাল সকাল থেকে হঠাৎ করে নতুন একটা মানুষ হয়ে যেতে পারি না। তা তো বটেই, বাধা তো আসবেই। হ্যাঁ, পুরনো অভ্যাসগুলো তো টেনে ধরবেই। ব্রেন তো বারবার বলবে, আরে রাখো তোমার লেখালেখি, চলো একটু নেটফ্লিক্স দেখি। ব্রেন কেন এই নতুন পরিচয়ের সাথে এতটা যুদ্ধ করে? এখানে সবচেয়ে চমকপ্রদ বিষয়টা হলো, এবং এটা ড্যান কোয়ের তত্ত্বের অন্যতম শক্তিশালী দিক, এর পেছনে একটা বৈজ্ঞানিক এবং মনস্তাত্ত্বিক কারণ আছে। তিনি এর নাম দিয়েছেন ল অফ কনসেপচুয়াল সার্ভাইভাল, বা ধারণাগত বেঁচে থাকার তত্ত্ব। ল অফ কনসেপচুয়াল সার্ভাইভাল জিনিসটা একটু বুঝিয়ে বলবেন। অবশ্যই। আমরা সবাই জানি, আদিমকাল থেকে মানুষের মস্তিষ্ক ডিজাইন করা হয়েছে শরীরকে টিকিয়ে রাখার জন্য। মানে ক্ষুধা, বিপদ বা শীত থেকে শরীরকে বাঁচানোই ছিল ব্রেনের মূল কাজ। হ্যাঁ, সেই ফাইট অর ফ্লাইট রেসপন্স আর কি। ঠিক। কিন্তু আধুনিক যুগে এসে আমাদের শারীরিক টিকে থাকার সংগ্রাম তো অনেকটাই কমে গেছে। এখন আমাদের মস্তিষ্ক ওই একই সার্ভাইভাল মেকানিজম বা টিকে থাকার প্রবৃত্তিটা ব্যবহার করে আমাদের মনস্তাত্ত্বিক পরিচয় বা সাইকোলজিক্যাল আইডেন্টিটি টিকিয়ে রাখার জন্য।
একটু থামায়। এর মানে কি এই যে মস্তিষ্ক শুধু শরীরকেই বাঁচিয়ে রাখতে চায় না, বরং মনের ভেতরের যে আমিটা আছে, মানে যে পরিচয়টা আমরা বিশ্বাস করি, সেটাকেও যে কোনো মূল্যে বাঁচিয়ে রাখতে চায়? একদম নিখুঁত বলেছেন। মস্তিষ্ক চায় আমরা নিজেকে যা বলে বিশ্বাস করি, আমাদের বাস্তবতা যেন ঠিক সেরকমই হয়। এখন ধরুন কেউ অবচেতনভাবে বিশ্বাস করে যে সে একজন প্রচণ্ড ব্যস্ত, হতাশ এবং সময়জ্ঞানহীন মানুষ। আচ্ছা। তো মস্তিষ্ক তখন এই পরিচয়টাকেই সত্য প্রমাণ করার জন্য উঠে পড়ে লাগবে। ওই মানুষটি যখনই নিজের জন্য 15 মিনিট সময় বের করে কোনো নতুন প্রোডাক্টিভ কাজ শুরু করতে যাবে, মস্তিষ্ক সাথে সাথে প্যানিক করবে। বাপরে, মানে ব্রেন ভাববে কোনো বিপদ হচ্ছে। হ্যাঁ, সে তখন মনে করিয়ে দেবে অমুক ইমেলের কথা, তমুক বসের বকুনির কথা। মস্তিষ্ক আসলে কাজটা নষ্ট করতে চাইছে না, সে শুধু ওই পুরনো হতাশ মানুষ পরিচয়টাকে সারভাইভ করাতে চাইছে। কারণ তার কাছে নতুন মানেই বিপদ, আর পুরনো মানেই নিরাপদ। বাহ, এটা তো রীতিমতো ভয়ঙ্কর একটা ব্যাপার। তার মানে মানুষ নিজেই নিজের সবচেয়ে বড় শত্রু। ওই ভেতরের পুরনো পরিচয়টাই তো কাউকে নতুন কিছু হতে দিচ্ছে না, কারণ সে নিজের অস্তিত্ব হারাতে ভয় পাচ্ছে। ঠিক তাই। আর যদি আমরা নিজের লক্ষ্য নিজে তৈরি না করি, তাহলে সমাজ আমাদের উপর একটা পরিচয় চাপিয়ে দেবে। যেমন ধরুন সাধারণ কলেজ ছাত্র বা কর্পোরেট কর্মী, আর আমরা অজান্তেই সেটা টিকিয়ে রাখার জন্য কাজ করে যাব। বুঝতে পারছি। তাহলে এর সমাধান কি? কিভাবে ব্রেনকে বোঝানো যায় যে এই নতুন ফিউচার আইডেন্টিটিটা আসলে নিরাপদ? সমাধান হলো ওই ফিউচার আইডেন্টিটিকে বর্তমানের ফিল্টার হিসাবে ব্যবহার করা শুরু করা। ধরুন কারোর লক্ষ্য হলো ভবিষ্যতে একজন স্বাস্থ্য সচেতন মানুষ হওয়া। সে যখন এই লক্ষ্যের লেন্সটা চোখে পড়বে, তখন তার চারপাশের পৃথিবীটাই ধীরে ধীরে বদলে যাবে। আচ্ছা, মানে দেখার দৃষ্টিভঙ্গিটাই বদলে যাবে। হ্যাঁ, সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করার সময় তার চোখ আর অহেতুক মিম বা জাঙ্ক ফুডের বিজ্ঞাপনে আটকে থাকবে না। হঠাৎ করে একটা সাধারণ ফিটনেস পোস্ট বা ডায়েটের খবর সাধারণ বিনোদনের চেয়ে অনেক বেশি মনোযোগ কেড়ে নেবে। ও, বুঝতে পেরেছি। কারণ মস্তিষ্ক তখন ওই নতুন লক্ষ্যটিকে সারভাইভ করাতে চাইছে। সে নিজেই ছাঁকনি বা ফিল্টার হিসেবে কাজ করবে। বিষয়টা অনেকটা চোখে ফিউচার ভিশন চশমা পড়ার মতো, তাই না? যেখানে অপ্রয়োজনীয় আড্ডার বদলে শুধু সেই কথাগুলোই কানে ধরা পড়ে, যার লক্ষ্য অর্জনে সাহায্য করবে। চমৎকার একটা রূপক। একদম তাই। কিন্তু চলুন একটু বাস্তবের মাটিতে নেমে আসি। ধরুন ভবিষ্যৎ পরিচয় ঠিক করা হলো, লেন্স পড়া হলো, ব্রেনকেও বোঝানো হলো। এরপর যখন কেউ ল্যাপটপ নিয়ে কাজ করতে বসবে, তার সামনে তো পাহাড় সমান দায়িত্ব। পরিবার, সন্তান, অফিসের চাপ। হ্যাঁ, আধুনিক জীবনের স্বাভাবিক চাপ তো আছেই। তো এসব সামলে প্রথমবারের মতো একটা ডিপ ওয়ার্ক প্রজেক্ট শুরু করতে গেলে তো মনে হয় দিনে অন্তত ২-৩ ঘন্টার নিরবচ্ছিন্ন সময় লাগবে। আর ঠিক এখানেই তো বেশিরভাগ মানুষ হাল ছেড়ে দেয়, কারণ তাদের কাছে ওই সময়টা সত্যি নেই। এটা আসলে আধুনিক প্রোডাক্টিভিটি কালচারের একটা বড় মিথ, যে অর্থপূর্ণ কাজ করতে হলে ঘন্টার পর ঘন্টা সময় লাগে। যাদের পরিবার, সন্তান বা অনেক দায়িত্ব আছে, তাদের শুরুতে ২-৩ ঘন্টা সময় বের করার কোনো প্রয়োজনই নেই। তাই নাকি? তাহলে শুরুটা হবে কিভাবে? শুরু করতে হবে প্রতিদিন মাত্র ১৫ থেকে ৩০ মিনিট সময় দিয়ে। ড্যানকো খুব শক্তভাবে বলেছেন, কেউ যদি আজ নিজের স্বপ্নের জন্য ১৫ মিনিট সময় বের করতে না পারে, তবে ভবিষ্যতে সে কখনোই সময় পাবে না। ১৫ মিনিট? কিন্তু আধুনিক এই প্রোডাক্টিভিটি দুনিয়ায় তো মানুষ দিনে ৮-১০ ঘন্টা হাড় ভাঙা খাটুনি নিয়ে বড়াই করে। সেখানে মাত্র ১৫ মিনিট কি সত্যি কিছু বদলাতে পারবে? যদি আমরা একে বৃহত্তর প্রেক্ষাপটের সাথে যুক্ত করি, তাহলে দেখব ৮-১০ ঘন্টা কাজ করাটা আসলে একটা স্টেটাস গেম বা লুক দেখানো ব্যাপার। প্রোডাক্টিভিটি মানে গাধার মতো খাটা নয়। প্রোডাক্টিভিটি মানে হলো সবচেয়ে কম সময়ে সবচেয়ে কার্যকর কাজটা করা। কথাটা তো ঠিকই। ক্যাল নিউপোর্টের ডিপ ওয়ার্ক বইয়ের প্রসঙ্গ টানলেই বিষয়টা আরও পরিষ্কার হয়। নোটিফিকেশনের এই যুগে নিরবচ্ছিন্ন গভীর মনোযোগ দেওয়াটা কোনো বিলাসিতা নয়, এটা একেবারে প্রয়োজন। বুঝতে পারছি। মানে ১৫ মিনিট হলো একটা বীজ বপন করার মতো। এটা শুধু সময়ের পরিমাণ নয়, এটা হলো অভ্যাসের ভিত্তি তৈরি করা। একদম। কিন্তু আমার মনে হয় কোনো কঠিন কাজ শুরু করার প্রথম ৫ বা ১০ মিনিট তো নরক যন্ত্রণার মতো মনে হয়। মনে হয় যেন একটা বিশাল পাহাড়ের উপর দিকে ঠেলছি। ওই সময় ১৫ মিনিট তো অনন্তকাল মনে হয়। একদম খাঁটি কথা। আর স্নায়ুবিজ্ঞানের ভাষায় এই যন্ত্রণাটার একটা নাম আছে, পারসেপশন থ্রেশহোল্ড। পারসেপশন থ্রেশহোল্ড মানে কি এটা?
মানে হলো যে কোনো নতুন বা কঠিন কাজ শুরু করার আগে মস্তিষ্ক একটা হিসাব কষে যে এতে কতটা মানসিক শক্তি খরচ হবে। মস্তিষ্ক তো স্বভাবতই অলস, তাই সে কাজটাকে বাস্তবের চেয়ে অনেক বেশি কঠিন এবং কষ্টদায়ক হিসেবে তুলে ধরে, যাতে মানুষ কাজটা না করে। আচ্ছা, ব্রেন আমাদের সাথে ট্রিক করছে তাহলে। ঠিক, কিন্তু যদি ওই প্রথম কয়েকটা মিনিটের অস্বস্তি সহ্য করে টিকে থাকা যায়, তখন মস্তিষ্ক বুঝতে পারে, ও কাজটা তো আসলে ততটা ভয়ানক নয়। বিষয়টা অনেকটা শীতের সকালে ঠান্ডা জলে গোসল করার মতো। জল গায়ে ঢালার আগের মুহূর্ত পর্যন্ত মনে হয় যেন হার্ট অ্যাটাক হয়ে যাবে, কিন্তু একবার জলটা গায়ে পড়লে শরীর ঠিকই মানিয়ে নেয়। নিখুঁত উপমা। আর ওই পারসেপশন থ্রেশহোল্ড পার হওয়াই হলো সবচেয়ে বড় জয়। যখন কেউ প্রতিদিন 15 মিনিট করে এই থ্রেশহোল্ড পার হবে, লেগে থাকবে, তখন ধীরে ধীরে একটা সিস্টেম তৈরি হয়। মানে কাজটা তখন সহজ হয়ে যায়। হ্যাঁ, এরপর সে নিজেই ধীরে ধীরে সময়টা 15 থেকে বাড়িয়ে 30 মিনিট বা 1 ঘন্টায় নিয়ে যেতে পারবে। একে বলা হয় টেপারিং আপ। আচ্ছা, ধরে নিলাম থ্রেশহোল্ড পার হওয়া গেল। এখন কারো হাতে প্রতিদিনের সেই 15 বা 30 মিনিট সময় আছে, কিন্তু ব্রেন তো ততক্ষণে সোশ্যাল মিডিয়া, অফিসের ঝামেলা আর দুনিয়ার যাবতীয় দুশ্চিন্তায় ভরে আছে। এই অল্প সময়ে মস্তিষ্ককে ঠিক কিভাবে ওই গভীর কাজে লাগানো যাবে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের আধুনিক জীবনের কাঠামোটা একটু বুঝতে হবে। ড্যান কেউ বর্তমান যান্ত্রিক জীবনকে তুলনা করেছেন কিউবেকেলে আটকে পড়া বাঁদরের সাথে। কিউবিকেলে আটকে পড়া বাঁদর? কথাটা শুনতে বেশ হাস্যকর লাগলেও এর ভেতরে তো একটা মর্মান্তিক সত্য লুকিয়ে আছে। হ্যাঁ, কারণ মানুষের মন বা সাইকি কখনোই ফ্লুরোসেন্ট লাইটের নিচে বসে প্রতিদিন একই যান্ত্রিক কাজ করার জন্য, বা ধরুন একটা এনপিসি বা রোবোটিক পুতুলের মতো অটোমাটন জীবন কাটানোর জন্য তৈরি হয়নি। তা তো বটেই। আমরা তো আসলেই এক একটা অ্যালার্ম, জ্যাম আর রুটিনের চক্রে আটকে গেছি। হান্টিংয়ের মাধ্যমেই মানুষ নতুন আবিষ্কারের আনন্দ এবং অর্থপূর্ণ ডোপামিন পেত। কিন্তু আধুনিক যান্ত্রিক জীবনে তো আমাদের জঙ্গলে গিয়ে শিকার করার প্রয়োজন নেই। তাহলে আমাদের মস্তিষ্ক সেই হান্টিংয়ের তৃপ্তিটা পাবে কোথা থেকে? ড্যান কো বলছেন, এই ম্যাট্রিক্স থেকে বেরোতে হলে আমাদের আধুনিক যুগে শিকার করতে হবে নতুন আবিষ্কার আর সৃষ্টিশীলতার মাধ্যমে। আর এর জন্য তিনি একটা সামগ্রিক রুটিনের কথা বলেছেন, যাকে বলা যায় ফিল এমটি ইউজ ফ্রেমওয়ার্ক। ফিল এমটি ইউজ। আচ্ছা, তো প্রথম ধাপটা হচ্ছে ফেল বা পূর্ণ করা। এটা কিভাবে কাজ করে? ফিল মানে হলো মস্তিষ্ককে নতুন কিছু দিয়ে পূর্ণ করা। দিনের একটা নির্দিষ্ট সময়ে, সাধারণত বিকেলে বা সন্ধ্যায়, বই পড়া বা নতুন কিছু শেখা, যেটা মানুষের ভেতরে কাজের প্রতি একটা স্বতঃস্ফূর্ত তাগিদ বা ইন্ট্রিনসিক মোটিভেশন তৈরি করে। আচ্ছা, ইনপুট তো নেওয়া হলো, কিন্তু এরপর তো এমটি বা খালি করার পালা। এটা কিভাবে সম্ভব? মানে আমরা তো চাইলেই ব্রেন থেকে ফোল্ডার ডিলিট করার মতো চিন্তা মুছে ফেলতে পারি না। সেটা ঠিক। আর ঠিক এই জন্যই এমটি ফেজটা এত জরুরি। রাতে ঘুমানোর আগে সারাদিনের এত কাজের চাপ, তথ্য, দুশ্চিন্তা নিয়ে ঘুমাতে গেলে তো মনে হয় মাথার ভেতর একটা জেনারেটর চলছে। একদম, ঘুমানোই দায় হয়ে যায়। তাই ঘুমানোর আগে জার্নালিং বা মেডিটেশনের মাধ্যমে ওই অপ্রয়োজনীয় চিন্তাগুলো মস্তিষ্ক থেকে দূর করতে হবে। ডায়েরিতে সব লিখে ফেললে ব্রেন একটা সিগন্যাল পায় যে ঠিক আছে, বিষয়গুলো রেকর্ড করা হয়েছে, এখন আর এগুলো নিয়ে ভাবার দরকার নেই। দারুণ একটা মেকানিজম। মানে ব্রেনের র্যাম ক্লিয়ার করে দেওয়া হচ্ছে, যাতে পরদিন সকালে একদম ফ্রেশভাবে শুরু করা যায়। আর সকালে উঠেই তো আসবে ফ্রেমওয়ার্কের তৃতীয় ধাপ, ইউজ বা ব্যবহার করা। একদম ঠিক। সকালেই ওই সৃষ্টিশীল কাজ বা আউটপুটের জন্য ফোকাস করতে হবে। তাহলে এর মানে আসলে কি দাঁড়াচ্ছে? শুধুমাত্র প্রোডাক্টিভিটির হ্যাকস দিয়ে তো কাজ হবে না, পাশাপাশি এক্সপেরিমেন্টেশন এবং নতুন কিছু আবিষ্কারের আনন্দও থাকতে হবে। হ্যাঁ, তবে সকালে ওই সৃষ্টিশীল কাজগুলো গোছানোর জন্য একটা নির্দিষ্ট কাঠামোর প্রয়োজন। আর এখানেই আসবে প্রায়োরিটি ল্যাডার বা অগ্রাধিকারের মই। প্রায়োরিটি ল্যাডার, এটা কিভাবে কাজ করে? দিনে 1 ঘন্টার ফোকাসড কাজের জন্য 4টি অগ্রাধিকার ধাপ রয়েছে: প্রায়োরিটি 1, 2, 3 এবং 4। প্রতিটি ধাপ সাধারণত 45 থেকে 90 মিনিটের ব্লক হতে পারে, আর এর মাঝে অবশ্যই 30-40 মিনিটের হাঁটা বা বিরতি থাকতে হবে। আচ্ছা, তো এই মইয়ের একদম ওপরের ধাপে মানে প্রায়োরিটি 1-এ কি থাকবে? প্রায়োরিটি 1 হল একদম নতুন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রজেক্ট, যেমন ধরুন নতুন বই লেখা শুরু করা বা নতুন কোনো ব্র্যান্ড দাঁড় করানো।
এটা ঘুম থেকে উঠে প্রথমেই করতে হবে। বুঝতে পারলাম, সবচেয়ে ফ্রেশ ব্রেনের সবচেয়ে কঠিন কাজটা। কিন্তু একটা সময় পর তো ওই নতুন কাজটাও সিস্টেম্যাটিক হয়ে যাবে, তাই না? তখন কি হবে? চমৎকার প্রশ্ন। যখন প্রথম কাজটা অভ্যাসে পরিণত হবে, তখন তাকে দ্বিতীয় বা তৃতীয় ধাপে নামিয়ে আনতে হবে, মানে প্রায়োরিটি 2 বা 3 এ। এগুলো হলো লেভার মুভিং বা কাজকে গতিশীল রাখার ধাপ। আর তখন প্রায়োরিটি 1 এর জায়গাটা আবার খালি হয়ে যাবে নতুন কিছু শুরু করার জন্য। দারুণ একটা সিস্টেম। তাহলে এই মোয়ের একদম নিচের ধাপে, মানে প্রায়োরিটি 4 এ কি থাকছে? প্রায়োরিটি 4 হলো মেইনটেনেন্স বা রক্ষণাবেক্ষণের কাজ। যেমন ধরুন ইমেল চেক করা, মানুষের মেসেজের রিপ্লাই দেওয়া, এগুলো। আচ্ছা, এগুলো দিনের শেষ ভাগে। হ্যাঁ, ড্যানকো এখানে খুব কড়াভাবে সতর্ক করে দিয়েছেন যে সকালবেলা কখনোই কোনোভাবেই ফোন বা মেসেজ চেক করা উচিত নয়। কিন্তু কেন? একটা ছোট্ট মেসেজ চেক করলে এমন কি ক্ষতি হয়ে যাবে? কারণ একটা ছোট মেসেজও মনোযোগ বিভক্ত করে দেয়। এটা মস্তিষ্কে এন্ট্রপি বা বিশৃঙ্খলা সৃষ্টি করে। আপনার অবচেতন মন ওই মেসেজের উত্তর নিয়ে ভাবতে শুরু করে দেয়, আর ডিপ ওয়ার্কের এনার্জি নষ্ট হয়ে যায়। ও মাই গড! তার মানে ফোকাসড কাজের আগে সকালে প্রথম ইমেলটা খোলা হলো নিজের মস্তিষ্কের ভেতরে একটা ট্রোজেন হর্স ঢুকতে দেওয়ার মতো, যা ভেতরে ঢুকে সারাদিনের মনোযোগ আর ফোকাস ধ্বংস করে দেয়। হা হা, একদম তাই। ট্রোজেন হর্স, এর চেয়ে ভালো উপমা আর হতেই পারে না। আজকের এই আলোচনাটা আসলেই চোখ খুলে দেওয়ার মতো ছিল। আমরা যদি পুরো বিষয়টা একটু সংক্ষেপে দেখি, শুরু করতে হবে নিজেদের ভবিষ্যৎ পরিচয় ঠিক করার মাধ্যমে। তারপর দিনে মাত্র 15 মিনিট দিয়ে কাজ শুরু করা, যাতে পারসেপশন থ্রেশহোল্ড পার হওয়া যায়। ঠিক। আর কিউবিটুলের বাদরের মতো জীবন থেকে বেরিয়ে এসে অর্থপূর্ণ ডোপামিন খোঁজার জন্য ফিল এমটি ইউজ রুটিনটা ফলো করা, এবং সব শেষে ইমেল বা মেসেজ নামের ওই ট্রোজেন হর্সকে দিনের শেষে, মানে প্রায়োরিটি 4 এ ফেলে রাখা। আর এই পুরো আলোচনাটা কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে নিয়ে আসে। আমরা যদি নিজেদের লক্ষ্য নিজেরা ঠিক না করি, তবে সমাজ আমাদের একটা লক্ষ্য ধরিয়ে দেবে। আর সেই ধার করা লক্ষ্যে পৌঁছালে দিন শেষে শুধু হতাশা ছাড়া আর কিছুই মিলবে না। একদম সত্যি কথা। তো আজকে বিদায় নেওয়ার আগে যারা শুনছেন, তাদের চিন্তার জন্য একটা নতুন ভাবনার খোরাক দিয়ে যেতে চাই। অবশ্যই। আমরা জানলাম যে আমাদের মস্তিষ্ক সবসময় আমাদের বর্তমান পরিচয়কে টিকিয়ে রাখতে চায়, ওই যে কনসেপচুয়াল সার্ভাইভাল। তাহলে একবার ভেবে দেখুন তো, আপনাদের ভেতরে এমন কোনো পুরনো, লুকানো পরিচয় ঘাপটি মেরে বসে আছে, যা আপনাদের অজান্তেই ওই নতুন 15 মিনিটের ডিপ ওয়ার্ক রুটিনকে ধ্বংস করার ষড়যন্ত্র করছে? সেই অদৃশ্য শত্রুটি আসলে কে? দারুণ একটা প্রশ্ন। এই শত্রুকে চিনতে পারাই হয়তো বদলের প্রথম ধাপ। ঠিক তাই। আশা করি এই নতুন পদ্ধতিগুলো আপনারা নিজেদের জীবনে পরীক্ষা করে দেখবেন। ছোট ছোট এক্সপেরিমেন্টের মাধ্যমেই কিন্তু বড় পরিবর্তন আসে। আজ তাহলে এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, আর আপনাদের সেই 15 মিনিটের ম্যাজিক শুরু হোক আজ থেকেই।